সকাল, সবাই আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। সুস্মিতার আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি। খুব খারাপ অভ্যাস জেনেও চা ছাড়া গতি নেই। আর সকালে চা খাওয়ার পর টিফিনটাও আজ একটু তাড়াহুড়ো করেই বানিয়েছি, কারণ অন্য দিনের মতো আজ ছেলের ড্রয়িং ক্লাসটা বিকেলে নেই, সকালে আছে। বাজার দোকানও সারা হয়ে গেছে। আর এখানে নিয়ে আসা হয়েছে চিকেন। রবিবার মানেই চিকেন, কিন্তু চিকেনটা আজকে আমি ধুইনি। আজকে আমি স্নান সেরে নিয়েছি, আর ওকে বলেছিলাম চিকেনটা একটু ধুয়ে দেবে, তো ও ধুয়ে দিয়েছে। আর ধুয়ে দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে যে আমি এই সমস্ত মশলাগুলো দেব আর তারপরে ও এটা মাখবে। আমি যখন চিকেন রান্না আগে করতাম তখন এতে গরম মশলা দিতাম না মাখার সময়, কিন্তু এখন এতে হলুদ, নুন, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো সহ একটা এভারেস্টের চিকেন মশলা পাওয়া যায়, সেটাও একটু দিই। আর সানরাইজের শাহি গরম মশলাও পাওয়া যায়, সেটাও একটু দিই। সঙ্গে অল্প করে একটু লেবুর রস আর সর্ষের তেল, এটা দিয়ে অনেকক্ষণ মেখে রাখি। ও আর একটা কথা তো বলতে ভুলে গেছি, এতে একটু আদা রসুন বাটাও দিয়ে দিই, কিন্তু আদা রসুন বাটাটা আমার আগের পেস্ট ছিল না, সেজন্য একটা কেনা প্যাকেট থেকেই দিয়ে দিয়েছিলাম। আর স্নান টান সেরে পুজো টুজো দিয়ে এখানে রান্না চাপিয়ে ফেলেছি। ছেলেও আঁকা থেকে চলে এসেছে, আর মশলাটা প্রায় কষা হয়ে গেছে। আর কীরকম দেখতে লাগছে দেখুন ম্যারিনেট করা চিকেনটা। এই ম্যারিনেটেই কিন্তু চিকেনের আসল স্বাদ আমার মনে হয় ফুটে ওঠে। চিকেনটা দেওয়ার পরই এত সুন্দর একটা ঘ্রাণ ওখান থেকে বের হয়, মনে হয় যেন রান্নাটা হয়ে গেছে। কিন্তু না, আমি আমার ছোট বোনের কাছ থেকে শিখেছি যে খুব কম আঁচে 1 ঘন্টা ধরে যদি মাংসকে রান্না করা হয়, তাহলে কিন্তু সেটার স্বাদটা সম্পূর্ণ দোকানের মতো, মানে অবশ্যই আপনাকে সেই উপকরণগুলো দিতে হবে, দোকানের মতো টেস্ট হয়। তো এদিকে ফোন ধরবো না কড়া উল্টাবো, কড়াটাই উল্টে যাচ্ছে সত্যি কথা, খুন্তিটা নাড়তে নাড়তে। যাই হোক, চিকেনটাকে এরকম করে বারবার করে, মানে পাশে একটা কাজ করতে করতে এই চিকেনটাকে মাঝে মধ্যে এরকমভাবে একটু নাড়িয়ে নিয়ে আর অনেকক্ষণ ধরে রান্না করতে হবে। আর তার পাশে আমার সব রান্না হয়ে যাবে, কারণ এটা যে বসালাম, পাশের গ্যাসটাতে বসিয়ে দেবো ভাত। ভাত হয়ে যাওয়ার পরে হবে একটু লাল শাক ভাজা, আর হবে হচ্ছে একটু আলু করলা ভাজা, আর অন্যান্য যা যা রান্না, চাটনি করতে হবে। তো এগুলো কিন্তু সব আমার ওইদিকে হয়ে যাবে। এভাবেই রবিবারের রান্নাটা করি। আর দেখুন বলতে বলতে পাশের গ্যাসে আলুটাও ভাজা হয়ে গেছে। এরপরে মাংসটা যখন 70% মতো হয়ে যাবে, তখন আমি এতেই আলুটা দিয়েও খানিকক্ষণ ধরে কষবো। মাংসটা দেখেই বোঝা যাচ্ছে বেশ খানিকটা কিন্তু হয়ে গেছে। তো যাই হোক, চাটনিতে আজকে আমি দেব হচ্ছে তেঁতুল। প্রথমেই ভেবে রেখেছি, টমেটোর চাটনি না খুব একটা খেতে সবসময় ভালো লাগে না, যতই তাতে কাজু কিশমিশ আমসত্ত্ব দেওয়া হোক না কেন, একটু অন্য টেস্ট। টমেটোর যেন সেই স্বাদটাই চলে গেছে। তো ভাত নামানো হয়ে গেছে, আর এদিকে লাল শাকটা উনিবাবু ধুয়ে দিয়েছেন, আর আমার চাটনি রেডি। বললাম না যে একটু তেঁতুল দেবো, তো তখন আর ভিডিওটা করা হয়নি। এদিকে শাক কেটে, শাক কিন্তু আমার বসানো হয়ে গেছে। রান্নাটা কিন্তু আজকে খুব চটপট হচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছি না। ভিডিওটা কিন্তু খুব বেশিক্ষণ ধরে করা হয়নি, কিন্তু রান্নাটা সত্যি সত্যিই আজকে তাড়াতাড়ি হচ্ছে। অন্যদিন কিন্তু অনেকটা দেরি হয়ে যায়, কেন হয় কি জানি। তো লাল শাকে আমি সাধারণত মাছের তেল, আলু, বেগুন দিয়ে করি, কিন্তু আজকে বর বললো একদম মাছের তেল খেও না, যা হারে মোটা হচ্ছি, আর মাছের তেল খাওয়া একদমই ভালো নয়, কিন্তু এত টেস্টি লাগে সেই লোভটাও সামলাতে পারি না। তো যাই হোক, আজকে পেঁয়াজ আর 5 ফোড়ন দিয়েই, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই কিন্তু আজকে লাল শাকটা ভেজে নেব। শুধু এই যে লাল শাকটা ভাজা, এটা আমার মা ভীষণ ভালো করে। মা এত সুন্দর এই জলটা টানায়, আর এই শাকটার গায়ে না হয়ে যাওয়ার পর একটা চিকচিকে চিকচিকে ভাব হয়। তো যাক, রান্না সম্পূর্ণ ডান। স্যালাড ফ্যালাড কেটে বসে পড়েছি খেতে, 3 জনে মিলে খাওয়া হয়ে যাক। খাওয়ার পরে আসলে আমরা যাব হচ্ছে, যেটা বলিনি সেটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে। এই যে ছেলে আর বাবা দুজনে মিলে তৈরি হচ্ছে।
আমার ছেলে এত দুষ্টু যে নিজে নিজে তৈরি হবে না, বাবা থাকলে না চুল নিজে আঁচড়াবে, না প্যান্ট নিজে পরবে, মানে সব বাবা করে দেবে। সেই জন্য কোথাও গেলে আমিও অপেক্ষা করে থাকি যে ও যদি থাকে তাহলে ওকে শেষে রেডি করব। অনেক সময় হয় না যে বিয়ে বাড়িতে যাবো, ওর অফিস থেকে আসতে লেট হবে, তো আমি পুরো রেডি হয়ে যাই, তারপর ওর বাবা অফিস থেকে এসে ওকে রেডি করে। তো আজ রবিবার, খুশিটা দেখুন খালি, কারণ সন্ধেবেলা আজকে তো ড্রয়িং ক্লাস নেই, ফলে আজকে আমরা ঠাকুর দেখতে যাবো। মজাটাই একটা আলাদা লেভেলে। যাই হোক, ওদের সাথে আর ভিডিও করে লাভ নেই, আমি নিজে রেডি হই। আর এই যে সবাই মিলে বেরিয়ে পড়েছি। আমাদের এই স্কুলের রাস্তাটা, মানে এই রাস্তাটা ধরেই আমি স্কুলের দিকে যাই। এত জ্যাম সকালটায় থাকে, সন্ধ্যেটাতেও দেখুন জ্যাম যেন কখনো পিছু ছাড়ে না। মানে এখানে জ্যাম না মানে গাড়ির জন্য না, মানে এখানে এত পপুলেশন যেটা জিওগ্রাফিতে পড়ানো হয়, মানে সত্যি পপুলেশন এক্সপ্লোশন মনে হয় আমাদের এরিয়াতেই হয়েছে। আর এই যে অনেকক্ষণ জ্যাম কাটিয়ে মোটামুটি আমরা ধারে কাছে পৌঁছে গেছি পুজোর। এখান থেকে লাইটিং করা শুরু। কালী পুজোতে অনেকে লাইটিং করে, দুর্গা পুজোতেও অনেক জায়গায় লাইটিং হয়, কিন্তু জগদ্ধাত্রী পুজোর মেন যেটা থিম সেটা মনে হয় চন্দননগরের লাইটিং। কিন্তু আমাদের এরিয়াটা চন্দননগরের ধারে পাশে হলেও আমাদের এখানেও কিন্তু লাইটিংটা কম হয়নি। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে এগিয়ে যাই। আর এত ধুলো না, দম বন্ধ হয়ে আসছে। এই টাইমটা একটু ওয়েদারটা চেঞ্জ হয়, মানে একটু ঠান্ডা ঠান্ডা কাল পড়ে, কারণ নভেম্বর মাস। আর আমার প্রচণ্ড অ্যালার্জি ঠান্ডায়, সেই জন্য মানে কিছুই না, সবাই সাদা স্বাভাবিকভাবেই ঘুরে বেড়াচ্ছে, টেম্পারেচারটাকে এনজয় করছে। আর আমার মনে হচ্ছে আমার দম বন্ধ হয়ে যাবে। আমাদের এখানে এই এলাকাটায়, মানে অ্যাকচুয়ালি পুজোটা হচ্ছে লিলুয়া রেল কলোনিতে। এর ভেতরে একটি ব্যক্তি অনেক বড় করে এই পুজোটি করেন। তো লিলুয়া রেল কোয়ার্টারই একমাত্র জায়গা যেখানে মানে সেই ইংরেজ আমলের করা বাংলো টাংলোগুলো তো অফিসারদের জন্য, মানে আপনি গেলেই আপনার মনে হবে যে মনে হয় আপনি কোনো প্রকৃতির কোলে এসেছেন, মানে শুধুমাত্র জায়গার জন্য, মানে এত ফাঁকা জায়গা। কারণ তার ঠিক পাশের এরিয়াটাই এত কনজাস্টেড যেখানে মানুষের দম বন্ধ হয়ে যায়। তো এখানে এসে আসলেই মনে হয় যে বোধহয় অর্ধেক অসুস্থতা ঠিক হয়ে গেল এবং শরীরটা বেশ ভালো লাগতে শুরু করলো, শ্বাসটা ঠিক ভালো করে নেওয়া যাচ্ছে। তো এখানে আগেকার দিনে ইংরেজরা যে সুন্দর সুন্দর বাংলো অফিসারদের জন্য বানিয়েছে, সত্যি স্যালুট। দেখুন কি সুন্দর করে গাছ টাছগুলো লাগানো। আর বলতে নেই, এখনো পর্যন্ত সেগুলো কিন্তু চেষ্টা করা হয় মেনটেন করার। তো একটা বিষয় নিয়ে খুব ভয়ে আছি, শুনছি নাকি রেল বেসরকারি হাতে চলে যাবে। জানি না পুরোপুরি বেসরকারি হাতে গেলে আরও কি এর অবস্থা হবে, তবে আমার মতে কিন্তু ভালো অবস্থা হবে না। যাক, কথা বলতে বলতে চলে এসেছি একদম পুজোর জায়গাতে। লাইটিংটা কি ভালো লাগছে, এত দূর এসে মনে হচ্ছে না, দূরে এসে বেশ ভালোই করেছি, সুন্দর সুন্দর লাইটিং। চন্দননগরে যাই না, ছেলেকে নিয়ে এতটা দূর যাব ট্রেনে, ওই শুনি না যে ভয়ঙ্কর রকমের একটা ভিড়, ওটা শুনেই মনের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে যায় যে বাবা ওই বাচ্চা কাচ্চা নিয়ে ট্রেনে ওঠা নামা খুব কষ্টকর। তো এখানে দেখতে পাচ্ছেন ওড়িশি, আমি এতক্ষণ পর লক্ষ্য করলাম এখানে বিভিন্ন স্টেটের যে ডান্স ফর্মগুলো সেইগুলো সহ আরও অন্যান্য এরকম ফুল টুল জাতীয় কিছু লাইটিং করেছে, কিন্তু মেনলি করেছে হচ্ছে ডান্স ফর্ম। এটা বিহারের ডান্স ফর্ম, বিহার নিচে লেখা আছে সাঁওতাল, মানে সাঁওতাল জাতি উপজাতির যে ডান্স হয় সেটা। উফ, অভূতপূর্ব লাইটিং, কি ভালো দেখতে লাগছে। বোধহয় এই লাইটিংয়ের আকর্ষণেই, প্যান্ডেল নয় বন্ধুরা, এই লাইটিংয়ের আকর্ষণেই বোধহয় লোক চন্দননগরে যায়। এটা তো চন্দননগরের মতো খানিকটা করেছে। আর দেখুন আমাদের এখানে এই প্যান্ডেলটার সামনে এরকম একটা বড় স্টেজ করা হয় যেখানে প্রচুর গায়করা পারফর্ম করে। আর এই পুরো জায়গাতে কত শো চেয়ার লাগানো, যেখানে মানুষরা বসে কিন্তু প্রোগ্রামটা উপভোগ করেন। মানে বিভিন্ন প্রোগ্রাম হয়, শুধুমাত্র গান নয়, পুজো আর্চা, বিভিন্ন মানুষের ভাষণ, আধ্যাত্মিক আলোচনা সহ মানে রাজনৈতিক নয়, সামাজিক আলোচনা বিভিন্ন রকম হয়। আর প্যান্ডেলটা উফ উফ উফ, আপনাদের কেমন লাগছে বলুন। সবাই ক্যামেরাবন্দি করছে, আমার ইচ্ছা হলো যে ওনাকেও ক্যামেরাবন্দি করি, যে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, শুধু লাইনটা দেখুন। আমি এখন লাইনের পেছনে যাব, কারণ আমাকে বেলাইনে কেউ ঢুকতে দেবে না। আর বাবা আর ছেলে, মানে তারা দুজনে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তাদের মনে হয় ঢুকে কোথায় যে গেছে আমি খুঁজেই পাচ্ছি না এত লোকের ভিড়ে। আর এই দিকে হচ্ছে ওই পুজোর জন্যই একটা মেলা,
মানে এখানে এই মেলার ভেতরে প্রচুর স্টল রয়েছে, কিন্তু এত মানুষের ভিড় যে ভাবতেই পারছি না যে ঢুকবো। যাই হোক, ছেলে আর বাবাকে তো কোথাও দেখতে পাচ্ছি না, তার মানে ওরা দুজনেই ভেতরে গেছে। আর এই যে লাইন এগোচ্ছে এগোচ্ছে, পুরো লাইটিং, মানুষ দেখুন দলে 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 মানুষ যাচ্ছে। আর আমাকে যেতে হবে একদম লাইনের শেষে। আমি একদম লাইনের শেষে গিয়ে দাঁড়িয়েছি, আর ওই যে লাইনটা সরু দেখা যাচ্ছে, ওই লাইনটা দিয়ে মানুষ ঢুকছে, এন্টার করছে। আমি অনেকটা লাইন থেকে আর একটু এগিয়ে এসেছি, আমার পেছনে আবার এত লাইন পড়ে গেছে। মানে আমি জাস্ট গেলাম আর সঙ্গে সঙ্গে আবার এত লাইনও পড়ে গেল। আর এই লাইটিংগুলো যেন বাচ্চাদের, আমরা বড় আমাদেরই ভালো লাগছে, তো বাচ্চাদের কতই না ভালো লাগবে। আর লোক সংখ্যা দেখুন, ঠিক ঠিক করছে ভিড়। আর এই লাইটিংটা আমার খুব সুন্দর লাগছে। এটা লিলুয়া ফ্রেন্ডস ক্লাব আয়োজিত এই পুজোটা। তো প্যান্ডেলটা অসাধারণ লাগছে আমার। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা আমার এই ব্লগটা কোথা থেকে দেখছেন সেটাও জানাতে ভুলবেন না। আমি আমার সব ব্লগেই আমার লোকেশন বলতে কোনো রকম দ্বিধাবোধ করি না, কারণ প্রত্যেকটা জায়গার না একটা আলাদা মাধুর্য আছে, এবং আমার মতে প্রত্যেকটা এলাকাবাসীর কিন্তু তার তার এরিয়াকে গুরুত্ব দেওয়া উচিত, কারণ সেই এলাকাতে সে তো মানুষ, সেই এলাকার তো তিনি নিবাসী। ঠিক যেমন করে আমরা যখন বিদেশে যাই তখন আমরা খুব প্রাউড ফিল করে বলি যে আই এম ইন্ডিয়ান, তো সেরকম একটা ব্যাপার। তো আমি যে এলাকায় থাকি, আপনারা যে যে এলাকাতেই থাকুন না কেন, তার অনেক নেগেটিভ পার্ট থাকতেই পারে, কিন্তু তার যে পজিটিভ পার্ট সেটাও কিন্তু মানুষকে জানানোটা একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমার কাজ। এবং আমার কাজ এটা যে যে সমস্ত প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোকে সলভ আউট করতে আমি কতটা অগ্রণী ভূমিকা পালন করতে পারি। তো যাই হোক, লাইনে দাঁড়িয়ে মোটামুটি একটা বিশাল টাইম পর ঢুকতে পেরেছি, আর মন একদম ভরে গেছে। এগুলো কি দিয়ে করা জানেন? এগুলো সমস্ত সামুদ্রিক যে বিভিন্ন রকম স্নেল হয়, মানে শামুক, ঝিনুক, এগুলো দিয়ে করা। যেগুলো ডাস্টের মতো দেখাচ্ছে না, ওগুলোকে মানে সেই হামানদিস্তায় পেশাই করে গুঁড়ো গুঁড়ো করে করা হয়েছে। আর যেগুলো গোটা গোটা দেখছেন, আমি অবশ্যই সামনে থেকে একবার দেখাবো, কিন্তু এখন সামনে থেকে তোলার সুযোগ হচ্ছে না। আমি ভেতরে যাই, অবশ্যই আপনাদের দেখাবো। এখন তো লাইনে আছি। একটা মানে অসাধারণ, দেখতে পাচ্ছেন কি? দেখুন দেখুন, এই যে সেই এরকম মন্দিরের মতো এরকম এরকম করে উঠে যাওয়া, দেখুন কিভাবে এগুলোকে ইউজ করেছে। আমার তো মনে হচ্ছিল যে আমাকে যদি কেউ একটু এরকম কিছু দিত, আমিও বেশ হাতে করে বানাতাম। ভালোই লাগে ক্রাফটের ওয়ার্ক করতে, কার না ভালো লাগে। দুর্গার মুখটা উফ! এবার দেখুন ওভারঅল, মানে একটা ঢল যখন ওই দড়ি দিয়ে ছাড়ে না, যখন ছেড়েছিল, ওরা যখন পুরো বেরিয়ে গেছে, আমি চুপ করে একটা কোনায় প্যান্ডেলে লুকিয়েছিলাম। আর তারপর ওরা যেতে দেখুন, উফ! অসাধারণ। আমার সত্যিই যদি কোনোদিন সম্ভব হয়, আমি পুরী থেকে এগুলো নিয়ে এসে বা দীঘা থেকে এগুলো নিয়ে এসে আমি এরকম বানাবো এবং আমার ঘরে রাখবো। আমি ডেফিনেটলি এরকম একটা ঘরে রাখবো, কারণ আমার এতটাই এটা ভালো লেগেছে। মানে একটা অসম্ভব মারাত্মক একটা ভালো কাজ। সত্যি শিল্পীদের অসংখ্য বার কুর্নিশ যে ওনারা এত সুন্দর কাজ করেছেন, যাকে দেখে মন ভরে গেছে। সেই কাজটার পেছনে কতই না শ্রম, ধৈর্য, ভালোবাসা রয়েছে। জানি না এর কতটা পারিশ্রমিক তারা পেয়েছে, কিন্তু যাই পারিশ্রমিকই এই কাজের জন্য দেওয়া হোক না কেন, এই নিখুঁত কাজ করতে যে ঠিক কতখানি পরিশ্রম আর ধৈর্যের দরকার হয়, সেটা আমরা যারা মোটামুটি ড্রয়িং বা নিখুঁত কাজকর্ম, সূক্ষ্ম কাজকর্ম আমরা করি, তারা জানি যে কতটা অ্যাটেনশন বা মনোযোগের প্রয়োজন হয়। তো যাই হোক, কথা বলতে বলতে মাকে দর্শন করছি। ওই জিনিসের মানে প্যান্ডেলের সৌন্দর্যর যে মানে এফেক্ট, সেটা মন থেকে না যেতে যেতেই মায়ের সৌন্দর্যে অভিভূত হয়ে গেলাম। মুখটা যে কি মিষ্টি, কি শান্ত, আর কি যে অভূতপূর্ব, তা বোধহয় ভাষায় প্রকাশ করা যায় না। একটা শান্ত, সুন্দর একটা মেয়ে, একটা মা, যাকে দেখে মন ভরে যায়। যাক, এত দূরে এসে মায়ের দর্শন করতে পেরে খুব 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 ভালো লাগছে। মায়ের প্রতি সমস্ত শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করে এবার যাওয়ার পালা। প্যান্ডেল তো আর বেশিক্ষণ থাকতে দেবে না, তো তারও আগে এক ফাঁকে আরও একবার এই কাজগুলোকে ক্যামেরা বন্দি করলাম, আরও একটু কাছ থেকে।
আপনাদের দেখানোর চেষ্টা করলাম, এবং আমার ইউটিউব চ্যানেলে এটা থাকলে আমি বোধহয় বারবার দেখে ভীষণ পরিমাণে খুশি হব। এত সুন্দর কাজ, যার বর্ণনা শুধুমাত্র ভিডিও বানাবো বলে আপনাদেরকে বলিনি, সত্যিই আমি মানে অন্তর থেকে বলছি, আমি অভিভূত হয়ে গেছি। বুদ্ধদেবের এই সমস্ত যে জিনিসগুলো বানানো হয়েছে, মানে একটা বুদ্ধদেবের ছবি, একটা মা দুর্গার ছবি, এগুলো দিয়ে বানানো যায়। আর দেখুন ডিফারেন্ট টাইপের বিভিন্ন মানে সামুদ্রিক জীবের যে খোলসগুলো ওরা ব্যবহার করেছে, তাকে একদম সেই সুন্দরভাবে ডিজাইনের জন্য ব্যবহার করেছে। সত্যি ভাবা যায় না। এগুলো হচ্ছে পুরো গুঁড়ো, যেটাকে আপনারা বললাম যে দেখাবো আপনাদের সামনে থেকে, এটা পুরো ডাস্ট। এখানে একটা ময়ূর বানিয়েছে দেখুন। তো চলুন প্যান্ডেল থেকে বেরোনো যাক, আর আমাকে থাকতে দেবে না। প্যান্ডেল থেকে বেরিয়ে যাই, আর মাকে অসংখ্যবার আমার প্রণাম জানিয়ে যাই, মায়ের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিই। আর এখানেও এই স্টেজে একটা আধ্যাত্মিক কোনো প্রোগ্রামই চলছে, প্রচুর মানুষ শুনছেন, প্রচুর মানুষ স্টেজে গিয়ে কোনো পূজা নিবেদনও হয়তো করছেন। আর এবারে কিন্তু ছেলের বায়না, এবার কিন্তু যেতে হবে কোথায়? মেলায়। আবার কোথায়? মেলাতে ঢুকতেই হবে। আর মেলার ভিড়টা আপনি দেখুন, শুধু কালো কালো মাথা। কোন দিকে যাব, কি করব, স্টলে আদৌ ঢোকার জায়গা পাবো কিনা সেটাই বুঝে উঠতে পারিনি। তো এই গেটটা দিয়ে ঢোকা যাবে না, মানে আমরা অনেক চেষ্টা করলাম, এখানে শুধু এই জিলিপির দোকানে এসে আটকে গেছি, আর সামনের দিকে এগোতেই পাচ্ছি না। তো কি আর করব, জিলিপি করাটাই সুন্দর লাগলো দেখতে, আপনাদের সঙ্গে শেয়ার করছি। কি দ্রুত আর সুন্দর সুন্দর গোল গোল পাখিয়ে জিলিপিটা বানাচ্ছে দেখুন। একটু জিলিপি নিয়ে নিলাম, কারণ জিলিপির দোকানের আগে আর এগোতে পাচ্ছি না। আর এরপরে জিলিপি নেওয়ার পরে এই দিক থেকে বেরিয়ে যাচ্ছি, মানে যে গেটটা দিয়ে ঢুকেছিলাম। এখানে গরম গরম ঘুগনি বিক্রি হচ্ছে, আর ধোঁয়াটা কীরকম লাগছে দেখুন, ভালো লাগছে না দেখতে, কিন্তু টেস্টিও হয়। কিন্তু আমার বর খেতে দেবে না, কারণ বাইরের ঘুগনি ও একদম খাওয়া পছন্দ করে না, সেই জন্যও খেতে দেবে না। তো যাই হোক, দুপুরবেলা মাংস পাটি খাওয়া হয়েছে, ফলে আর ওদিকে আমি মন দিচ্ছি না, আমারও না খাওয়াই ভালো। আর এরপর আমরা অন্য আর একটা গেটের দিকে যাচ্ছি, যেই গেটটা দিয়ে ঢুকবো, যেটা ওই প্যান্ডেলের সামনের গেট। এই পেছনের গেটটায় মারাত্মক ভিড়। তো বাবা আর ছেলে দেখুন চটপট এগিয়ে যাচ্ছে, মানে এখন তো হচ্ছে মেলায় গিয়ে খেলনা কিনতে হবে, পুজো টুজো এখন সাইডে। বাবার ইচ্ছা হচ্ছে ছেলেকে খেলনা কিনে দিয়ে তার মনের স্বাদ পূরণ করা। আর আমরা ডেফিনেটলি চলে এসেছি একটা খেলনার দোকানে। বাপরে বাপ, হরেক রকম খেলনা। ও নিজে বুঝেই উঠতে পারছে না ও ঠিক কোন জিনিসটা নেবে, সফট টয় নেবে না পুতুল নেবে না গান নেবে না অ্যানিমালস নেবে না ট্রাক নেবে না বাস নেবে, কি নেবে ও নিজে ডিসাইডই করতে পারছে না। তো যাই হোক, অনেক কষ্টে একটা ছোট্ট সুন্দর কার পছন্দ করেছে। এখান দিয়ে তার আবার হাতও যাচ্ছে না, সে আবার ওই দিকে চলে যাচ্ছে। ব্যাস দেখো, চলে গিয়ে আবার নিজের জায়গাটাও কিন্তু নিজে করে নিল। বাচ্চারা যখন কিছু চাইবে না, তখন আপনি দিতে বাধ্য, দেওয়াই উচিত। আমাদের ভালো লাগা যদি ভিডিও বানানো হয়ে থাকে, আমাদের ভালো লাগা যদি দুজনে মিলে একসঙ্গে বেরোনোর হয়ে থাকে, তাহলে ওদের বায়নাও তো একটু খেলনা কিনবো, একটু কার্টুন দেখবো, তাই না? তো ওদের ভালো লাগাগুলোকেও কিন্তু মর্যাদা দিতে হয়। যাই হোক, খেলনা পছন্দ করা হয়ে গেছে, গাড়ি 4-5টা গাড়ি পছন্দ করেছে। এবার বাবা যেটা বলবে সেই গাড়িটাও নেবে। সব কটার দামও আবার জিজ্ঞাসা করা হয়ে যাচ্ছে কোনটার কি দাম। আর ওকে কি খেলনা কিনে দেব, আমি তো দেখে অবাক, কত রকম খেলনা। আমরা যখন ছোটো ছিলাম এত খেলনা বোধহয় পাওয়া যেত না। এই ছোটো ছোটো অ্যানিমেলসগুলো আমার এত ভালো লাগে। আমার ছেলের অনেকগুলো ছিল যখন ও আরেকটু ছোটো ছিল, মোটামুটি 3-4 প্যাকেট কিনেছিল। তার থেকে কিছু কিছু আমি আলাদা করে রেখে আমার শোকেসে জায়গা করে নিয়েছি। জানি ও ছোট, ভেঙে দেবে, নালে মুড়ে দেবে, নালে কোথাও ফেলে দেবে। আর দেখুন কত খেলনা, উফ, মানে আমি খেলনা দেখে তো আমি কি বলবো, আমার মনে হচ্ছিল সব নিয়ে কুকুরটা আর বিড়ালগুলো একদম রিয়েল, দূর থেকে লাগছে। আবার এগুলো কি পুচকো পুচকো, কি এরকম দেখতে? ও, উনি বলছেন যে এটা হচ্ছে পাখা, যে গরমকালে ট্রেনে বাসে বসে হাওয়া খায়, বেশ ভালো, তো ভালোই ঘুরছে, বাহ। কিন্তু প্লাস্টিকের, অতটা মজবুত হবে না, মানে ছুঁড়ে ফেললেই ব্যাস। ও বাবা, এদিকে এদের আবার গাড়ি টাড়ি নেওয়া হয়ে গেল, সব দেখা টাকা হয়ে গেল। বাবা কি যে বোঝে কার পার্টস কি পার্টস। হরিণটা কি সুন্দর,
ও বাবা কি সুন্দর পানটা, দেখুন বিড়ালটা দেখুন যেন আমার দিকেই তাকিয়ে আছে বাবা। আর নিচের বিড়ালটা দেখুন যেন দুই ভাই বোন, বাপরে বাপ। আর কুকুরটার থেকেও বিড়ালগুলো বেশি রিয়েল মনে হচ্ছে, যেন মনে হচ্ছে এখনই ঝাঁপিয়ে করে চলে আসবে। আমার এরকম একটা কচ্ছপ ছিল জানেন, সেই কচ্ছপটা কোথায় রেখেছি দেখতে হবে। সুন্দর বেশ কচ্ছপটা না, বেশ মানে মোলায়েম হয়। আর এগুলোও বেশ টাচ করে দেখছি বেশ ভালোই রকম মোলায়েম, সেই জন্যই বোধহয় বাচ্চারা এত পছন্দ করে। যাক, এখানে আবার কতগুলো মাংকি, কি সুন্দর সুন্দর পুতুল। আবার ওর বাবা আমাকে হাতিটা দেখাচ্ছে দেখুন। যাক, নেওয়া টেওয়া হয়ে গেল, পয়সা করে দিয়ে দেওয়া হবে। আর পয়সা করে দেওয়ার পরও কি বাড়ি। আর ওইটুকুনি একটা পুচকু কার নিল, তার দাম নিল হচ্ছে 280 টাকা। মানে ভাবা যায়, ওইটুকুনি একটা ছোট্ট গাড়ি, তার দাম 280 টাকা। দেখাও দেখাও একটু দেখাও, হ্যাঁ দেখাও। আচ্ছা, রেড কালারের গাড়ি, বাবা টাটার গাড়ি নিয়ে নিয়েছে আবার। উফ, হ্যাঁ সুন্দর হয়েছে। আর ওর খেলনার পরে আমি চলে এসেছি আমার সায়ার জিনিসের দোকানে। এত কানের কিনি তারপরেও না স্বাদ মেটে না। আর এখানে আমি নেব হচ্ছে গার্ডার। এখন আমার খুব ইচ্ছা হচ্ছে যে বিভিন্ন রকমের গার্ডার কিনি। তো এবারে আমি এই 2 কালারের গার্ডার পেলাম, দুটোই অসাম কালার। তো দুটো নিয়ে নিলাম, নিয়ে খুব সস্তায় পেলাম বলে আরও মনটা ভালো লাগছে। তো যাই হোক, এবার বাড়ির পথে যাওয়া যাক। কিন্তু কিছুই তো খাওয়া হয়নি, শুধু জিলিপি ব্যাগে ভরে নেওয়া হয়েছে, সেই জন্য কোথাও একটা খেতে হবে, কিংবা ডিনারের জন্য কিছু একটা কিনে দেবো। আর বাড়িতে গিয়ে রান্নাবান্না করবো না। আর এরপরে চলে এলাম হচ্ছে একটু চশমার দোকানে। মা চশমা বানাতে দিয়েছিল, কিন্তু চশমাটা তখন দোকানে বানানো হয়নি। তো আমি ভাবলাম যে যখন খাওয়ার দোকানে যাব, তার পাশেই যখন চশমার দোকান, তাহলে চশমাটা নিয়ে নেওয়া যাক। তো চশমার ফ্রেমটা দেখে পছন্দই হলো, বেশ একটা ব্লু কালারের ফ্রেম দিয়েছে। তো চলুন চশমাটা নিয়ে খাওয়ার দোকানে যাওয়া যাক, দেখি সেখানে আবার কি পাওয়া যায়। চশমার দোকানের পর খাওয়ার দোকানে এসে বাপ আর বেটা মিলে এখন কি অর্ডার করবে সেটা নিয়ে চিন্তা। কিন্তু অর্ধেক জিনিসই সেই দোকানে নেই, মানে ফুরিয়ে গেছে। তো সেখান থেকে কিছু খাবার কিনে নিয়ে আসা হলো। আমি নিয়েছি এই একটা মিক্স চাউমিন আমার ভীষণ ফেভারিট। এই দোকানটায় ওই এগ চিকেন দিয়ে একটা অসম চাউমিন বানানো হয়। তো ঘরে এসে একদম থালায় বেড়ে আর এক থালা চাউমিন খাওয়া হবে। যাই হোক, আমি চাউমিনটা খাওয়া শেষ করি, আর ওদিকে ছেলে নিয়েছে একটা বিরিয়ানি, সে ছবি তুলতে দিচ্ছে না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করতে ভুলবেন না। আর যদি আমার আরও ব্লগ আপনাদের দেখতে ভালো লাগে, তবে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।